ধারণা হয়ে গেছে প্রিস্টেস কনক্রিট কিভাবে কাট করে না করে, এটা মোটামুটি একটা ধারণা হইছে। তো এখানে প্রিস্টেস কনক্রিটের কিছু ডেভেলপমেন্ট আমরা দেখি। যদি প্রিস্টেস কনক্রিট আমাদের কিভাবে আসলো, আহ, এটা তো আর একদিনে ডেভেলপড হয়নি। এটা কিভাবে আস্তে আস্তে প্রিস্টেস কনক্রিট কনসেপ্টটা ডেভেলপড হয়ে আসলো, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। দ্য ডেভেলপমেন্ট অফ বিল্ডিং মেটেরিয়ালস। বিল্ডিং মেটেরিয়ালস এর ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে? প্রথম দিকে মানুষ কিন্তু জানতো না যে টেনশনকে রেজিস্ট করতে হবে। আমরা জানি একটা বিল্ডিং এ, যে কোনো একটা বিল্ডিং এ, হ্যাঁ, উপর থেকে একটা ভার্টিক্যাল লোড আসে, সেটাকে আমরা বলি হচ্ছে কম্প্রেশন। হ্যাঁ, এই কম্প্রেশনের সাথে সাথে যদি বেন্ডিং হয়, এই বিম গুলা বা কলাম গুলা এরকম বেন্ডিং হইলে তার মধ্যে কিন্তু আসে টেনশন। তাহলে একটা বিল্ডিং এ দুই টাইপের লোড আসে, একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে টেনশন। তো আগের দিনের যারা মানুষ ছিল তারা জানতো, তারা মনে করতো যে শুধুমাত্র কম্প্রেশন যেটা আছে সেটাকে যদি আমি আটকাইতে পারি তাহলে আমার বিল্ডিংটাকে তৈরি করতে পারবো। তাদের টেনশন সম্পর্কে কোনো ধারণা ছিল না। পরবর্তীতে আস্তে আস্তে মানুষ যখন জানতে পারলো, তখন কম্প্রেশনের সাথে সাথে টেনশনের সম্বন্ধেও ধারণা আসতে থাকলো। তো এইভাবে তৈরি হইলো এই যে কম্প্রেশন টেনশন, এই দুইটার মিল বন্ধনে কিছু রড নিবে হচ্ছে টেনশন, আর কনক্রিট নিবে হচ্ছে কম্প্রেশন। এটার মিল বন্ধনে আপনার তৈরি হইলো হচ্ছে আরসিসি। তারপরে দেখা গেল এই কে আরসিসি দিয়েও হচ্ছে না, আরসিসি দিয়েও হচ্ছে না, আরো অ্যাডভান্স মেটেরিয়ালস এর দরকার। তখন আস্তে 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 তৈরি হইলো হচ্ছে প্রিস্টেস কনক্রিট। প্রিস্টেস কনক্রিট, এটাকে সংক্ষেপে আমি পিসি লিখতেছি, প্রিস্টেস কনক্রিট। এইভাবে আস্তে আস্তে তৈরি হলো, এইভাবে মেটেরিয়ালটা ডেভেলপড হইছে। আমরা যদি বাম দিকে দেখি যে ডেভেলপমেন্ট অফ বিল্ডিং মেটেরিয়ালস যেটা আছে, সেটা যদি বাম দিকে দেখি, মেটেরিয়ালস রেজিস্টিং কম্প্রেশন। কম্প্রেশন রেজিস্ট করতে পারে এরকম মেটেরিয়ালস। প্রথম কথা হচ্ছে যে স্টোন, ব্রিক্স, এগুলা কম্প্রেশন রেজিস্ট করতে পারে। তারপর দেখা গেল স্টোন ব্রিক্স শুধুমাত্র ইউজ করা হইতো, মানে এখানে কোনো বালু ইউজ করা হইতো না, একটা স্টোন তার ফাঁকে ফাঁকে আরেকটা স্টোন, এইভাবে বসে বসে তারা কিন্তু ঘরগুলা তৈরি করতো, বা ব্রিক গুলা বসে বসে এইভাবে ঘরগুলা তৈরি করতো। তারপরে একটু ডেভেলপড হইলো, ডেভেলপড হয়ে আসলো হচ্ছে কনক্রিট। কনক্রিটটা কি? কনক্রিট হচ্ছে এই পাথরকে ক্রাশ করলে এরকম সাইজের ছোট ছোট টুকরা বের হয়, এটা আমরা সবাই জানি। তার সাথে বালু এবং তার সাথে সিমেন্ট, এই তিনটা জিনিসের মিশ্রণের মাধ্যমে নতুন একটা ম্যাটেরিয়াল বা আর্টিফিশিয়াল স্টোন, এটাকে আমরা বলি আর্টিফিশিয়াল স্টোন, নতুন একটা ম্যাটেরিয়াল, সেটা তৈরি হলো কনক্রিট। আর এইদিকে ম্যাটেরিয়াল রেজিস্টিং টেনশন, টেনশন কি রেজিস্ট করতে পারে? প্রথম দিকে টেনশন রেজিস্ট করতে পারে হচ্ছে ব্যাম্বো রোপ, মানে বাঁশের কঞ্চি আর কি অ্যাকচুয়ালি। তো এটা প্রথম দিকে থিঙ্ক করা হলো, কারণ প্রথম দিক থেকে প্রকৃতির উপর আমরা নির্ভরশীল ছিলাম। আমরা প্রকৃতি থেকে ম্যাটেরিয়াল সংগ্রহ করে আমরা আমরা বাসা বাড়ি বা যে কোনো ধরনের স্ট্রাকচার বানাইতাম। তো প্রথম দিকে ছিল হচ্ছে ব্যাম্বো রোপ, তারপরে এখান থেকে আসলো হচ্ছে আয়রন বার বা স্টিল ওয়্যার। এই আয়রন বার এবং স্টিল ওয়্যার যেটা আছে, হ্যাঁ, এই এই আয়রন বার এবং স্টিল ওয়্যার পরবর্তীতে আসলো, এগুলা টেনশন নেয়। তারপরে দেখা গেল যে হাই স্ট্রেংথ স্টিল আসলো। সেম ভাবে কনক্রিটের ক্ষেত্রে এইভাবে আসলো হাই স্ট্রেংথ কনক্রিট, মানে নর্মাল কনক্রিট না। কনক্রিটের সাথে নর্মাল কনক্রিট তো আমরা জানি যে আমাদের পাথর থাকবে, স্টোন থাকবে, বালু থাকবে, সিমেন্ট থাকবে, কিন্তু তার সাথে যদি আমি বিভিন্ন ধরনের স্ট্রেংথ গেইনিং অ্যাডমিক্সচার, অ্যাডমিক্সচার আছে যেটার মাধ্যমে আমি স্ট্রেংথ গেইন করতে পারি, বিভিন্ন ধরনের অ্যাডমিক্সচার, হ্যাঁ, এটা অ্যাড করে আমি কি করতে পারি, কনক্রিটের স্ট্রেংথ অনেক বেশি বাড়াইতে পারি। কেমিক্যাল অ্যাডমিক্সচার, মানে কেমিক্যাল অ্যাডমিক্সচার অ্যাড করলে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে দেখা যায় যে এই কনক্রিটের স্ট্রেংথ অনেক গুণ বেড়ে যায়। এটাকে বলা হচ্ছে হাই স্ট্রেংথ কনক্রিট। ঠিক আছে, একইভাবে স্টিলের ক্ষেত্রেও আমরা হাই স্ট্রেংথ স্টিল তৈরি করতে পারি। হাই স্ট্রেংথ স্টিল কিভাবে তৈরি করতে পারি? কার্বনের পার্সেন্টেজ বাড়ায়া। আমরা জানি স্টিল তৈরি করতে কার্বন লাগে, কার্বনের পার্সেন্টেজ আমি যদি বাড়াই দিতে পারি তাহলে হাই স্ট্রেংথ স্টিল তৈরি করতে পারি। আচ্ছা, এখন এগুলা গেল হচ্ছে শুধুমাত্র কম্প্রেশন নিবে, এটা গেল শুধুমাত্র টেনশন নিবে। আর কিছু ম্যাটেরিয়াল টেনশন কম্প্রেশন দুইটাই নেয়, এই ম্যাটেরিয়াল গুলাকে বলা হয়েছে ম্যাটেরিয়াল রেজিস্টিং টেনশন এন্ড কম্প্রেশন। এটা হচ্ছে আমার লাস্ট ডেভেলপমেন্ট। আচ্ছা,
এইখানের ক্ষেত্রে প্রথমে আসি হচ্ছে আমি টিম্বার, প্রথম দিকে ছিল হচ্ছে টিম্বার, টিম্বার মানে হচ্ছে কাঠ, ঠিক আছে। তো এখনো কিন্তু অনেক বাড়িঘর, বাইরের দেশে অনেক বাড়িঘর যেগুলো লড়াই স্ট্রাকচার, এগুলা কিন্তু টিম্বার দিয়ে তৈরি করা হয়, বা কাঠের ঘর কাঠ দিয়ে তৈরি করা হয়। তো কাঠের কাজ কি, সে টেনশনও নিতে পারে যেহেতু তার ভিতরে ফাইবার আছে, সে টেনশন নিতে পারে, আবার সে কম্প্রেশনও নিতে পারে। তারপরে টিম্বারের পরে ডেভেলপমেন্ট হয়ে আসলো হচ্ছে স্ট্রাকচারাল স্টিল। স্ট্রাকচারাল স্টিল বলতে বোঝায় আমরা যে স্টিল স্ট্রাকচার তৈরি করি যে স্টিল গুলা দিয়ে, এখানে স্টিলের মেম্বার গুলা আছে, স্টিল স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা যে স্টিল গুলা ইউজ করি, এই স্টিল গুলাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল স্টিল। স্ট্রাকচারাল স্টিল এগুলা টেনশন কম্প্রেশন দুইটাই নেয়, কারণ এই কারণে স্টিল স্ট্রাকচার গুলা তৈরি করার জন্য অন্য কিছু লাগে না, শুধুমাত্র স্টিলের মেম্বার হইলেই হয়, সে টেনশনও নিবে কম্প্রেশনও নিবে। আচ্ছা, তারপরে দেখা গেল যে স্ট্রাকচারাল স্টিল তো থাকলো, তারপরে নতুন কনসেপ্ট আসলো হচ্ছে রিইনফোর্সমেন্ট কনক্রিট। তো রিইনফোর্সমেন্ট কনক্রিটের এখানে কথা আছে, এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে প্যাসিভ কম্বিনেশন। প্যাসিভ কম্বিনেশন কার কার প্যাসিভ কম্বিনেশনে রিইনফোর্সমেন্ট কনক্রিট তৈরি হয়? একটা হচ্ছে কনক্রিট, আর আরেকটা হচ্ছে আয়রন বার বা স্টিল ওয়্যার। এই দুইটা মেটেরিয়ালস এর প্যাসিভ কম্বিনেশনের মাধ্যমে রিইনফোর্সমেন্ট কনক্রিট তৈরি হয়। প্যাসিভ কম্বিনেশন বলতে কি বোঝায়, যে আমার যে আরসিসি, আরসিসিতে ঘটনা কি ঘটে, এরকম স্টিল থাকে টেনশন জোনে। আমরা জানি যে মাঝখান বরাবর একটা অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসকে আমরা বলি হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন, নিচে টেনশন। তাহলে এই কম্প্রেশন জোনে থাকে হচ্ছে কনক্রিট, এবং কনক্রিটের কাজ শুধু কম্প্রেশন নেওয়া, কনক্রিটের অন্য কোনো কাজ নাই। কনক্রিটের কাজ কি, শুধু কম্প্রেশন নেওয়া। আর স্টিলের কাজটা কি, এই যে স্টিল আছে নিচে, এই স্টিলের কাজ হচ্ছে শুধুমাত্র টেনশন নেওয়া। তাহলে কনক্রিটের কাজ আলাদা, স্টিলের কাজ আলাদা, তাদের মধ্যে একটা আরেকটার উপর নির্ভরশীল না। কনক্রিট কনক্রিটের মতো কম্প্রেশন নিবে, স্টিল স্টিলের মতো টেনশন নিবে। এই ধরনের কম্বিনেশন যদি হয় তখন এটাকে বলা হচ্ছে প্যাসিভ কম্বিনেশন। প্যাসিভ মানে হচ্ছে যার যার কাজ শেষে করবে। কনক্রিটের কাজ কম্প্রেশন নয়, কনক্রিট কম্প্রেশন নিবে, স্টিলের কাজ টেনশন নয়, স্টিল টেনশন নিবে, একজন আরেকজনের কাজটা করে দিবে না। এরকম যদি যার যার কাজ শেষে নিজে নিজে করে তখন এটাকে বলা হয় প্যাসিভ কম্বিনেশন। তাহলে কনক্রিট এর সাথে এই যে স্টিল, এই স্টিলের প্যাসিভ কম্বিনেশনের মাধ্যমে তৈরি হয়েছে আরসিসি বা রিইনফোর্সমেন্ট কনক্রিট। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসেন প্রিস্টেসের মধ্যে পার্থক্যটা কি। এই যে আরসিসি এবং প্রিস্টেস, এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কনক্রিটের জায়গায় সে ইউজ করবে হাই স্ট্রেংথ কনক্রিট, মানে হাই কথাটা লাগবে, আর স্টিলের জায়গায় ইউজ করবে হাই স্ট্রেংথ স্টিল। কিন্তু খালি এই দুইটা ইউজ করলেই হবে না, হাই স্ট্রেংথের কনক্রিট হাই স্ট্রেংথের স্টিল ইউজ করলেই হবে না, তাদের মধ্যে কম্বিনেশন থাকতে হবে একটি। এখন আরসিসি তে ছিল পেসিভ, মানে একটা আরেকটার উপরে নির্ভরশীল ছিল না, কিন্তু এইখানে একটা কিন্তু অপরটার উপরে নির্ভরশীল। প্রিস্টেস কনক্রিটে কি ঘটনা ঘটতেছে, প্রিস্টেস কনক্রিটে আমরা স্টিল ওয়্যারকে টানতেছি, ঠিক আছে, টানতেছি মানে হচ্ছে এই স্টিল ওয়্যারকে টেনশন দিচ্ছি। এই স্টিল ওয়্যারকে যখন টেনশন দিচ্ছি এবং স্টিল ওয়্যারকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলে সে কিন্তু বিপরীতমুখী কনক্রিটে তৈরি করে হচ্ছে কম্প্রেশন। যেহেতু স্টিলটাকে আমি টানতেছি, টেনে আমি যখন ছেড়ে দিব স্টিল আবার আগের জায়গায় যাইতে চাইবে, তাহলে এইভাবে স্টিল হচ্ছে দুই পাশ থেকে এইভাবে চাপ দিবে মেম্বারটাকে, এই চাপ দিলে তার মধ্যে মেম্বারের মধ্যে তৈরি হবে হচ্ছে কম্প্রেশন। তাহলে এই যে মেম্বারের মধ্যে কম্প্রেশন তৈরি হইলো, এই কম্প্রেশনটা কার কারণে হয়েছে? এই স্টিলের টেনশনের কারণে। এই কম্প্রেশনটা কিন্তু এই কম্প্রেসিভ ফোর্স যে ডেভেলপ হইলো, মানে তার যে কম্প্রেশন নেওয়ার ক্যাপাসিটি বাড়লো, হ্যাঁ, সেইটা কার কারণে হয়েছে? সেটা কিন্তু স্টিলের কারণে। এই স্টিল যদি না থাকতো, স্টিলকে যদি আপনি না টানতেন, তাহলে স্টিল বিপরীতমুখী গিয়ে কম্প্রেশন দিতে পারতো না, এবং কম্প্রেশন যদি না দিতে পারতো তাহলে তার মধ্যে কম্প্রেসিভ ফোর্সও ডেভেলপ করতো না। তাহলে এখানে কনক্রিট কম্প্রেশন ঠিকই নেয়, কনক্রিট কম্প্রেশন নিবে, স্টিল টেনশন নিবে, তাই ঠিক আছে, কিন্তু কনক্রিটের কম্প্রেশন স্টিলের টেনশনের উপরে ডিপেন্ডেন্ট। স্টিলের টেনশন যতটুকু ফোর্স দিব,
সেটাই কিন্তু বিপরীতমুখী হয়ে কনক্রিটে কম্প্রেসিভ ফোর্স তৈরি করবে। তাহলে একটা আরেকটার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। স্টিলের মানে একটা আরেকটার উপর নির্ভরশীল। স্টিলের টেনশন দিলে সে পরবর্তীতে কনক্রিটে গিয়ে কম্প্রেশন দিবে। কনক্রিটে যদি কম্প্রেশন দেয় তাহলে কনক্রিটের কম্প্রেসিভ ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। যদি বৃদ্ধি পায় তাহলে কনক্রিট কম্প্রেশনে ফেল করবে না। যদি কনক্রিট কম্প্রেশনে ফেল না করে তার স্থায়িত্ব বাড়বে। এইভাবে করে তৈরি হবে হচ্ছে প্রিস্টেস কনক্রিট। তাহলে প্রিস্টেস কনক্রিটের ক্ষেত্রে হাই স্ট্রেংথ কনক্রিট ইউজ করা হয়, হাই স্ট্রেংথ স্টিল ইউজ করা হয়। কিন্তু মনে রাখতে হবে এই দুইটার মধ্যে কম্বিনেশনটা হয় কিন্তু অ্যাক্টিভ। আমরা কি বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে। তারপরে প্রিস্টেস কনক্রিটের ধারণা আমি বলছিলাম যে প্রিস্টেস কনক্রিটটা অনেক আগের কনসেপ্ট। এটা কিভাবে তৈরি হয়েছে, এটা হচ্ছে এই যে চাকার পাশে লোহার বেরি পরানো, লোহার বেরি পরানো হচ্ছে প্রিস্টেস কনক্রিটের একটা কনসেপ্ট। লোহার বেরি কেমনে পরানো হয়, এটা কিন্তু চাকার ভিতরের সাইজ অথবা চাকার বাইরের সাইজের সমান সাইজের হয় অথবা তার চেয়ে ছোট হয়। তারপরে তাকে হিট দেওয়া হয়। হিট দিয়ে দিলে সে কিন্তু বড় হয়। বড় হওয়ার পরে চাকার পাশে এইভাবে করে লোহার বেরিটা পরানো হয়। লোহার বেরিটা পরানোর পরে যখন এইটা আবার ঠান্ডা হয়, ঠান্ডা হইলে সে কিন্তু এই চাকার মধ্যে এই ধরনের ফোর্স ক্রিয়েট করে। যেহেতু সে আবার ছোট হইতে চায়, ছোট হইতে চাইলে চাকাকে কি করে, চেপে ধরে। চেপে ধরলে তার ক্যাপাসিটি বেড়ে যায় এবং তার ফেল করার ক্যাপাসিটি কমে যায়। এইভাবে চাকাকে চারপাশ থেকে এইভাবে ফোর্স দিয়ে সে চেপে ধরে। চেপে ধরার কারণে আগে থেকেই তার মধ্যে স্ট্রেস ডেভেলপ হয়ে আসে। এখন চাকাতে বাইরের থেকে যে স্ট্রেস আসে, এই বাইরের থেকে স্ট্রেসটাকে সে ভিতরে স্ট্রেস দিয়ে কি করে ফেলে, ব্যালেন্স করে ফেলে। তো যার কারণে চাকার স্থায়িত্ব বৃদ্ধি পায়। এইভাবে চাকাতে বেরি পরানো, এটা কিন্তু একটা প্রিস্টেসের কনসেপ্ট। এটা কিন্তু অনেক আগের একটা কনসেপ্ট। তারপরে এই যে তেলের ব্যারেলের ক্ষেত্রে কি হচ্ছে, তেলের ব্যারেলের ক্ষেত্রে বা এখানে উডেন প্লাঙ্ক থাকে বা উডেন কাঠের তক্তা থাকে। এই কাঠের তক্তাগুলাকে আমরা কি করি, এই যে স্টিল ওয়্যার দিয়ে সজুরে বাইরের থেকে কি করি, প্রেসার দিয়ে রাখি। তাহলে বাইরের থেকে যদি প্রেসার দিয়ে রাখি সে কিন্তু ভিতরের দিকে এরকম প্রেসার দেয়। আর ভিতরের তরল কি করে, ভিতর থেকে বাইরের দিকে প্রেসার দেয়। তাহলে এই প্রেসার নিউট্রালাইজ হয়ে যায় এবং ব্যারেলের ভিতরে তেল বা যে কোনো ধরনের তরল পদার্থ অথবা অন্য কিছু রাখা যায়। এই যে কনসেপ্টটা, যে আগে থেকেই আমি কাঠের তক্তার উপরে এই মেটাল ব্যান্ডের মাধ্যমে কি করলাম, স্ট্রেস দিয়ে রাখলাম। এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকেই বলা হয় প্রি স্ট্রেস। মানে আগে থেকেই কাঠের তক্তাগুলোকে ভিতরের দিকে স্ট্রেস দিয়ে রাখলাম। তাহলে ভিতরের দিকে যদি স্ট্রেস দিয়ে রাখি মেটাল বেন্ডের মাধ্যমে, তাহলে কাঠের তক্তার ভিতরে এখানে কি হবে, ব্যারেলের ভিতরে আমি পানি দিব। এই পানি কি করবে, পানি হচ্ছে বাইরের দিকে ফোর্স দিবে। তাহলে আমরা জানি বাইরের দিকে পানি তাকে ঠেলবে এই কাঠের তক্তাগুলোকে। কিন্তু এই মেটাল বেন্ড কি করবে, মেটাল বেন্ড হচ্ছে তাকে ভিতরের দিকে আগে থেকেই ধরে রাখছে, ভিতরের দিকে ফোর্স দিয়ে রাখছে। তাহলে কিন্তু সে বাইরের দিকে ফোর্স প্রয়োগ করে এই পানি কি করতে পারবে না, এই কাঠের তক্তাগুলোকে সরাই ফেলতে পারবে না। তখন এইভাবে তার লোড বিয়ারিং ক্যাপাসিটি বেড়ে যায়। এই যে ঘটনাটা, এটাকেই বলতেছে হচ্ছে প্রিস্টেস কনক্রিটের ডেভেলপমেন্ট। এইভাবে করে আস্তে আস্তে প্রিস্টেস কনক্রিট ডেভেলপড হয়েছে এই কনসেপ্ট গুলোকে কাজে লাগে। এখন আমরা দেখি যে প্রিস্টেস কনক্রিটের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে। যে প্রিস্টেস কনক্রিট ডিজাইন করার জন্য তারা কতগুলা প্রিন্সিপালের কথা বলছে, যে প্রিস্টেস কনক্রিট যে ডিজাইন করার ক্ষেত্রে কতগুলা নীতি আছে। এই নীতিগুলা কি, নীতিগুলা হচ্ছে তারা বলছে যে প্রিস্টেস কনক্রিটকে 3 ভাবে ডিজাইন করা যায়। কেউ যদি চায়, এটাকে বলা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, তারপরে সেকেন্ড কনসেপ্ট, তারপরে থার্ড কনসেপ্ট। 3টা কনসেপ্ট আছে প্রিস্টেস কনক্রিটকে ডিজাইন করার জন্য। আমরা একটা একটা করে দেখব। 3টা কনসেপ্ট মানে 3টা নিয়ম আছে। হ্যাঁ, 1টা 2টা 3টা নিয়ম আছে। এই 3টা নিয়মে বা 3টা নীতি ফলো করে আমি প্রিস্টেস কনক্রিটকে ডিজাইন করতে পারবো। এখন কেউ যদি
ফার্স্ট কনসেপ্টে ডিজাইন করে তারটাও ঠিক আছে, কেউ যদি সেকেন্ড কনসেপ্টে ডিজাইন করে তারটাও ঠিক আছে, কেউ যদি থার্ড কনসেপ্টে ডিজাইন করে তারটাও ঠিক আছে। মানে কনসেপ্ট এখানে ভিন্ন ভিন্ন কিন্তু আনসার এক, উত্তর একই আসবে। তাহলে উত্তর যদি একই আসে, বিভিন্ন পদ্ধতিতে আমি করতে পারি কিন্তু উত্তর আমার একই আসলো, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার 3টা অঙ্ককেই গ্রহণ করতে হবে। তো প্রিস্টেস কনক্রিটের ক্ষেত্রেও এইভাবে ডিজাইন করার জন্য 3 ধরনের ডিজাইন মেথড বা ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করা আছে। যার কাছে যেটা সোজা লাগবে সে ওই মেথডে অঙ্কটা করবে, তাহলে করলেই হবে। কেউ ফার্স্ট মেথডে অঙ্ক করতে পারে, ফার্স্ট কনসেপ্টে, কেউ সেকেন্ড কনসেপ্টে, কেউ থার্ড কনসেপ্টে। 3টা কনসেপ্ট আছে, 3টা কনসেপ্টের যে কোনো একটা কনসেপ্ট ইউজ করেই আপনি অঙ্কটা সলভ করতে পারবেন। তো যার যে কনসেপ্টটা সহজ লাগবে সে সেই কনসেপ্টে অঙ্কটা সলভ করার চেষ্টা করবে। আমরা 3টা কনসেপ্টই দেখব, 3টা কনসেপ্টে কিভাবে সলভ করা যায়। তো প্রথম কনসেপ্টের নাম হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। এটা হচ্ছে প্রিস্টেসিং টু ট্রান্সফার কনক্রিট ইনটু এ ইলাস্টিক ম্যাটেরিয়াল। মানে প্রিস্টেসিং এর মাধ্যমে কনক্রিটকে আমি বানাই ফেলবো ইলাস্টিক ম্যাটেরিয়াল। কনক্রিট আমরা জানি হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল। ব্রিটেল মানে কি? ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর। ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর। কনক্রিট ভেঙে যায়। কখন ভেঙে যায়? যখন কনক্রিটের ভিতরে টেনশন আসে। যখন কনক্রিটের ভিতরে টেনশন আসে তখন কনক্রিট ভেঙে যায় বা ব্রিটেল হয়ে যায়। কারণ আমরা জানি কনক্রিট টেনশন নিতে পারে না। কিন্তু এমন ভাবে আমি যদি কনক্রিটটাকে তৈরি করতে পারি যে কনক্রিটের ভিতরে কোনো ধরনের টেনশনই আসবে না, কনক্রিটের ভিতরে যদি কোনো ধরনের টেনশনই না আসে, তাহলে এই কনক্রিট কি ভেঙে যাওয়ার কোনো প্রবণতা আছে? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে তো কনক্রিটের ভিতরে যদি টেনশন আপনারা কি আছেন না গেছেন গা? স্যার আছি স্যার। আছি স্যার, আছি স্যার। আচ্ছা, কনক্রিটের ভিতরে যদি টেনশন আসে তাহলে টেনশন থাকলে কনক্রিটটা ফেল করে যায়, মানে কনক্রিট হয়ে যায় ব্রিটেল মেটেরিয়াল। ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর। কিন্তু কনক্রিটের ভিতরে যদি কোনো ধরনের টেনশন না আসে তাহলে তো কনক্রিট ভাঙার কোনো পসিবিলিটি নাই। কারণ কেন? কারণ কনক্রিট কম্প্রেশনে স্ট্রং। যতই কম্প্রেসিভ ফোর্স দেন না কেন কনক্রিট নিতে পারবে, কিন্তু কনক্রিটের মধ্যে টেনজাইল ফোর্স দিলে সে নিতে পারবে না। তাহলে তাহলে কনক্রিটের মধ্যে যদি কোনো ধরনের টেনশন না আসে তাহলে কনক্রিট কি আর ব্রিটল মেটেরিয়াল থাকবে? ব্রিটল মেটেরিয়াল থাকবে না, সে হয়ে যাবে ইলাস্টিক মেটেরিয়াল। কনক্রিট ব্রিটল মেটেরিয়াল থেকে চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল। হ্যাঁ, ইলাস্টিক কেন? কারণ হচ্ছে কনক্রিটের মধ্যে কোনো টেনশন আসতেছে না, টেনশন না আসলে সে ফেল করবে না, ফেল না করলে সে ইলাস্টিক মেটেরিয়াল। আর যদি সে ফেল করে টেনশন আসার কারণে তখন সে থাকে ব্রিটেল মেটেরিয়াল। তো কনক্রিট আসলে জেনারেলি হচ্ছে ব্রিটেল মেটেরিয়াল, কিন্তু যদি তার মধ্যে আমরা এমন ব্যবস্থা করতে পারি তার মধ্যে কোনো ধরনের টেনশন আসবে না, তাহলে কনক্রিট হয়ে যাবে ইলাস্টিক মেটেরিয়াল। তো এইটাই হচ্ছে প্রথম কনসেপ্ট। প্রথম কনসেপ্ট হচ্ছে আমরা কনক্রিটকে কনসিডার করব হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল হিসেবে, ব্রিটেল মেটেরিয়াল হিসেবে কনসিডার করব না। তো এইটা কিভাবে, এটা আমরা একটু ইয়ে থাকলে দেখতে পারি, এইখানে দেখতে পারি। আচ্ছা, এই যে মনে করেন যে একটা বিম আছে, ঠিক আছে? এই বিমের ঠিক নিউট্রাল এক্সিস বরাবর একটা টেন্ডন প্রবেশ করানো হয়েছে। টেন্ডন মানে হচ্ছে প্রিস্টেসের যে তারটা ইউজ করা হয়, হাই টেনজাইল তার বা ওয়্যার, এটাকে আমরা বলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাষায় টেন্ডন। হ্যাঁ, তো এই যে প্রিস্টেসের জন্য তার টেন্ডন ইউজ করা হয়েছে ঠিক তার নিউট্রাল এক্সিস বরাবর। নিউট্রাল এক্সিস বরাবর যদি এইভাবে টেন্ডন ইউজ করা হয় এবং এইটাকে টেনশন দেওয়া হয়, এই টেনশনটা কি করবে? ইন রিটার্নে তার মধ্যে কম্প্রেশন দিবে। টেনশনটা কি করবে? ইন রিটার্নে তার মধ্যে কম্প্রেশন দিবে। তার কম্প্রেশন যদি দেয় তাহলে তার মধ্যে দুইটা জিনিস ডেভেলপ করবে। একটা হচ্ছে টোটাল মেম্বারে এই কম্প্রেসিভ ফোর্স আসার কারণে, এটাকে আমি কেটে দিই,
এই কম্প্রেশন আসার কারণে টোটাল মেম্বারে জেনারেট করবে হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। এই কম্প্রেসিভ ফোর্সকে, হ্যালো একটা সেকেন্ড ওয়েট করে, জি স্যার। কারেন্ট জি চলে স্যার। গেছে। আচ্ছা, আমরা একটু দেখি যে এই যে কম্প্রেসিভ ফোর্স কি হবে, টোটাল মেম্বারে কম্প্রেশন ডেভেলপ করবে। এই কম্প্রেশনকে ডেভেলপ আঁকার জন্য আমি কি করতে পারি, এইরকম একটা মাঝখানে একটা হ্যালো জি স্যার। শোনা যায় স্যার? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা শুনতে পাচ্ছি। ঠিক আছে। তো এই কম্প্রেশন মেম্বার আমরা কি করতে পারি, এখানে এরকম একটা নিউট্রাল অ্যাক্সিস আঁকতে পারি, এই এরকম। এটার বাম দিকে বোঝায় হচ্ছে কম্প্রেশন, এটাকে আমরা মাইনাস দিতেছি। আর এই অ্যাক্সিসের ডাইন দিকে বোঝায় হচ্ছে টেনশন। এটা মাথায় রাখবেন সবসময়। এটা নিউট্রাল অ্যাক্সিস আমি আঁকলাম, বাম দিকে বোঝায় হচ্ছে কম্প্রেশন আর ডান দিকে বোঝায় হচ্ছে টেনশন। তাহলে প্রথমে যখন এই যে ফোর্স আসলো কম্প্রেসিভ ফোর্স, এই কম্প্রেসিভ ফোর্স কি করলো, এটা টোটাল মেম্বারের মধ্যে কম্প্রেশন তৈরি করলো। এই কারণে এখানে টোটালে টপেও দেখেন কম্প্রেশন, বটমেও কম্প্রেশন। এইভাবে করে আমি আঁকতে পারি টোটাল মেম্বারের মধ্যে কম্প্রেশন আসলো। এটাকে আমরা নাম দিছি কম্প্রেসিভ, যেহেতু এটা ফোর্স হচ্ছে এফ। এই এফটা কাজ করতেছে এই কনক্রিটের এই এরিয়ার উপর, ক্রস সেকশনাল এরিয়ার উপর। তাহলে এখানে তার মধ্যে কতটুকু স্ট্রেস ডেভেলপ করতেছে আমরা জানি, স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে এফ ডিভাইডেড বাই এ, তাহলে তার মধ্যে কতটুকু কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করতেছে আমরা বের করে ফেললাম। কারণ আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু কি, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। এখন কম্প্রেসিভ ফোর্স হচ্ছে এফ, আর এরিয়া হচ্ছে যতটুকু এরিয়া জুড়ে সে আসলে কম্প্রেসিভ ফোর্সটা দিচ্ছে, এটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া এ। তাহলে এফ বাই এ, এটা করে আমি এখানে পাইলাম হচ্ছে এই যে কম্প্রেসিভ ফোর্স। আচ্ছা গেল। এখন আমার লোড আসছে, লোড আসলে সে এইভাবে বেন্ডিং এ যাবে। বেন্ডিং এ যদি যায় তাহলে উপরে ডেভেলপ করবে কি, কম্প্রেশন। নিচে ডেভেলপ করবে কি, টেনশন। তাহলে উপরে ডেভেলপ করলে হচ্ছে কম্প্রেশন, এই কারণে দেখেন উপরের দিকে হচ্ছে আমরা মাইনাসের দিকে গেলাম, নিউট্রাল অ্যাক্সিস আইসা 0 হইলো। আর নিচে ডেভেলপ করলো টেনশন, টেনশন দেখে আমরা প্লাসের দিকে গেলাম, এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, তো এইভাবে প্লাসের দিকে গেলাম। তাহলে এটা দিয়ে, এই ডায়াগ্রাম দিয়ে বোঝা যাচ্ছে যে এই মেম্বারের, এই যে মেম্বারটার উপরের অংশ, যে অংশটা, এই উপরের অংশে এই লোডের কারণে, এই লোড যখন আসলো, লোডের কারণে উপরের অংশ ডেভেলপ করলো হচ্ছে কম্প্রেশন, আর নিচের অংশ ডেভেলপ করলো হচ্ছে টেনশন। তো টেনশন ডেভেলপ করলেই তো সে আসলে ফেল হয়ে যাবে নাকি, কনক্রিট ফেল হয়ে যাবে। কনক্রিট আর ইলাস্টিক মেটেরিয়াল হবে না, কনক্রিট হয়ে যাবে ব্রিটেল মেটেরিয়াল। কিন্তু এখানে মজার জিনিস হচ্ছে যে এটা তো আসলো লোডের কারণে। এই লোডের কারণে যে বেন্ডিং স্ট্রেস আসে, এটা তো আমরা সবাই জানি, এটা অনেক পরে আসছি। মোমেন্ট বা লোডের কারণে যেটা আসে, এটাকে বেন্ডিং স্ট্রেসকে বলা, আমরা বলতেছি এমওয়াই বাই আই। এমওয়াই বাই আই হচ্ছে, এম হচ্ছে মোমেন্ট, লোডের কারণে যে আসে মোমেন্ট, আর ওয়াই বাই আই তো আপনারা জানেন, এটা দিয়ে বেন্ডিং স্ট্রেস বাইর করে। তাহলে এইভাবে উপরের দিকেও পজিটিভ বেন্ডিং স্ট্রেস, নিচের দিকে উপরের দিকে নেগেটিভ বেন্ডিং স্ট্রেস, নিচের দিকে পজিটিভ বেন্ডিং স্ট্রেস, এইভাবে ডেভেলপ করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার মধ্যে আগে থেকেই কিন্তু কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ করে আছে। তাহলে এটা যদি আমি নিউট্রাল অ্যাক্সিস ধরি, এই নিউট্রাল অ্যাক্সিসের উপরে কি আছে, কম্প্রেশন। নিচে কি আছে, কম্প্রেশন। এই যে উপরে উপরে কম্প্রেশন, নিচেও কম্প্রেশন, আর এটার উপরে কম্প্রেশন। তাহলে এই দুইটা যদি যোগ করি,
যোগ করলে তার মধ্যে রেজাল্টেন্ট স্ট্রেস কি আসবে? এখানেও কম্প্রেশন, এখানেও কম্প্রেশন, তাহলে এখানে কম্প্রেশনটা বেড়ে যাবে টপে, তাই না? রেজাল্টেন্ট রেজাল্টেন্ট স্যার। মানে হচ্ছে এই দুইটা যদি যোগ করি আমরা, তাহলে তার রেজাল্টেন্ট স্ট্রেসটা পাবো। আচ্ছা, এখানে দেখেন নিচে কি আছে? কম্প্রেশন, আর এখানে নিচে আছে হচ্ছে টেনশন। এখন এখানে আমরা চোখের দেখায় বুঝতে পারতেছি তার যে টেনশন, এই টেনশনের তুলনায় এই জায়গার কম্প্রেশন অনেক বেশি। তাহলে কি হবে? তাহলে এটা যোগ বিয়োগ করে এখানে রেজাল্টেন্ট কি পাইতেছি? কম্প্রেশন। যোগ বিয়োগ করে রেজাল্টেন্ট কি পাইতেছি? কম্প্রেশন। তাহলে এখানে দেখা গেল যে এটা তো প্রথমে তো প্রিস্ট্রেসের কারণে তার মধ্যে কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ হইলো, এবং লোডের কারণে তার মধ্যে বেন্ডিং স্ট্রেস ডেভেলপ হইলো। বেন্ডিং স্ট্রেসের কারণে তার মধ্যে উপরে কম্প্রেশন, নিচে টেনশন ডেভেলপ হইলো। এখন আলটিমেটলি এই মেম্বারে কি ফোর্স ডেভেলপ হয়েছে এটা কিভাবে পাবো? এই যে আগের কম্প্রেশন প্লাস এই বেন্ডিং এর কারণে যে স্ট্রেস, এই দুইটা যোগফল, এই দুইটা যোগফল করলে আমার টোটাল মেম্বারে কি ধরনের স্ট্রেস আসতেছে, মানে আলটিমেটলি সেই জিনিসটা আমি পাবো। তো এটা দেখলাম যে উপরের দিকে এখানে কম্প্রেশন, এখানে কম্প্রেশন, তাহলে দুইটা যোগ করে উপরের দিকে কম্প্রেশন তৈরি হবে। নিচের দিকে এটা কম্প্রেশন, এটা টেনশন, তাহলে এটা কি হবে? বিয়োগ হবে। কম্প্রেশন থেকে টেনশনের অংশটুকু বিয়োগ হবে, বিয়োগ করার পরেও আমি এখানে পাইছি কি? কম্প্রেশন। তাহলে এই মেম্বারে যতই লোড টোড যাই আসুক, শেষ পর্যন্ত আমি কি পাইছি? উপরেও কম্প্রেশন, নিচেও কি? কম্প্রেশন। তাহলে এর মধ্যে কোনো ধরনের টেনশন আসতেছে? এর মধ্যে কোনো ধরনের কি টেনশন আসতেছে? না। না। না স্যার। যেহেতু এর মধ্যে কোনো ধরনের টেনশন আসতেছে না, তাহলে এই কনক্রিটটা হয়ে গেল হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল, সে কিন্তু আর ব্রিটেল মেটেরিয়াল না, কারণ কম্প্রেশন যাই আসুক না কারণ কনক্রিট তো আর ফেল করবে না কম্প্রেশন, তাই না? এটা হচ্ছে কনসেপ্ট। এটা হচ্ছে যদি এখন কথা হচ্ছে যে এখানে আবার একটা প্রবলেম আছে, উপরের দিকে বেশি কম্প্রেশন চলে আসতেছে। এখন এত কম্প্রেশন কনক্রিট আবার নিতে পারবে কিনা, সেটাও একটা প্রবলেম। আর নিচের দিকে টেনশন আসার কথা, নিচের দিকে অল্প কম্প্রেশন আসতেছে, ঠিক আছে? এখন এইটার লোডিং ক্যাপাসিটি আরো বাড়াই দেওয়ার জন্য তারা বলছে যে আগে তো আমি টেন্ডনটা বা প্রোভাইড করছি হচ্ছে মাঝখান বরাবর। মাঝখান বরাবর প্রোভাইড করার কারণে তার মধ্যে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে এই টেন্ডনের কারণে কম্প্রেসিভ ফোর্সের কারণে কম্প্রেসিভ স্ট্রেস, আর লোডের কারণে আসতেছে বেন্ডিং স্ট্রেস। শুধুমাত্র দুইটা জিনিস আসছে। এখন দেখেন এটার ক্যাপাসিটি আরো বাড়াই দেওয়া যায়, আরেকটু ডেভেলপ করছে তারা। ডেভেলপ করে এটা সূত্রটা হচ্ছে এইটা, এই যে স্ট্রেস বাইর করার সূত্র, স্ট্রেস বাইর করার সূত্র হচ্ছে এইটা, আগের যেটা আমরা পড়লাম, এফ বাই এ প্লাস মাইনাস এম ওয়াই বাই আই। প্লাস মাইনাস দিয়ে কি বুঝায়? যে টপে হচ্ছে পজিটিভ মানে যোগ হবে, আর বটমে হচ্ছে বিয়োগ হবে। কেন হবে আমরা তো দেখছি, বুঝতে পারছেন? এখানে স্ট্রেস বাইর করার সূত্রটা হচ্ছে এফ বাই এ প্লাস মাইনাস এম ওয়াই বাই আই। তো উপরের দিকে যোগ হবে, টপের স্ট্রেস বাইর করতে গেলে এফ টপ, যখন স্ট্রেস বাইর করতে যাবেন তখন দুইটা যোগ করবেন, আর এফ বটম, যখন বটমে স্ট্রেস বাইর করতে যাবেন তখন কি করতে হবে? এফ বাই এ মাইনাস এম ওয়াই বাই আই, দুটো বিয়োগ করতে হবে, করে আপনার টপে এবং বটমে স্ট্রেস বাইর করব। ওই বাইর করলে ওই রকম ডায়াগ্রাম আসবে, টপে এরকম আর বটমে হচ্ছে এরকম, এরকম একটা ডায়াগ্রাম আসবে। আচ্ছা, এখন তারা এটার ক্যাপাসিটি আরো বাড়াই দেওয়ার জন্য বলছে যে এখন টেন্ডনটাকে তুমি কনসেন্ট্রিক ভাবে প্লেস করো না, মানে নিউট্রাল এক্সিস বরাবর স্পেস না করে এইটা নিউট্রাল এক্সিস থেকে কিছু নিচে, এই নিচের অংশটুকুকে নিউট্রাল এক্সিস থেকে কিছু নিচে টেন্ডনটাকে প্লেস করছে। এই নিচে প্লেস করার কারণে ঘটনাটা কি হবে? এখানে তো কম্প্রেসিভ ফোর্স তো দিবেই, তার সাথে সাথে যেহেতু সে সেন্টারে না, যেহেতু সে নিচে থাকার কারণে সে কিছু বেন্ডিং স্ট্রেসও দিবে, কিন্তু এটা উল্টা বেন্ডিং। এটাকে আমরা বলতেছিলাম হগিং, কারণ যেহেতু নিউট্রাল এক্সিস বরাবর না, সে একটু নিচে আছে। যদি একটা মেম্বারের এরকম নিচের থেকে আপনি চাপ দেন, নিচের থেকে চাপ দিলে দেখা যাবে যে এটা কিন্তু উপরের দিকে ব্যান্ড হয়ে যাবে। সেন্টারে, ঠিক সেন্টারে না দিয়ে যদি আমি নিচের থেকে চাপ দিই তাহলে কিন্তু সে উপরের দিকে এইভাবে ব্যান্ড হয়ে যাবে।
তাহলে এই ঘটনাটা ঘটলো প্রথম নিউট্রাল এক্সিসের থেকে নিচে আমি টেন্ডনটাকে প্রোভাইড করলাম। যেহেতু নিউট্রাল এক্সিস থেকে নিচে বা একটা দূরত্ব আমি টেন্ডনটাকে প্রোভাইড করছি, এই দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে ইসেন্ট্রিসিটি ই। কি বলতেছি? ইসেন্ট্রিসিটি ই। এই ইসেন্ট্রিসিটি ই এর কারণে তার মধ্যে হগিং হবে, মানে বেন্ডিং স্ট্রেস তৈরি হবে। বেন্ডিং স্ট্রেস কিভাবে তৈরি হবে? আমরা জানি বেন্ডিং মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। এখানে ফোর্স হচ্ছে এফ এবং নিউট্রাল এক্সিস থেকে তার ডিসটেন্সটা হচ্ছে ই। তাহলে বেন্ডিং মোমেন্টটা হবে হচ্ছে এফ ই। তাহলে এই ই এর কারণে, টেন্ডনের কারণে, ইসেন্ট্রিসিটির কারণে যে বেন্ডিং স্ট্রেস তৈরি হবে সেটা হচ্ছে এফ ই ওয়াই বাই আই। এখানে নতুন একটা টার্ম যুক্ত হবে, সেটা হচ্ছে এফ ই ওয়াই বাই আই। ঠিক আছে? তাহলে দেখেন এখানে কিন্তু স্টেজ তিনটা, একটা, দুইটা, তিনটা। একটা হচ্ছে তার মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে, এটা তো আমরা আগের মতোই জানি যে এখানে যেহেতু টানছি, টানার কারণে যখন ছেড়ে দিব তখন সে আইসা এখানে ধাক্কা দিবে, ধাক্কা দিলে তার মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে। এটা সূত্র হচ্ছে এফ বাই এ, কম্প্রেসিভ স্ট্রেস, এবং এটা মাইনাস, এটা সবসময় মাইনাস হয় যেহেতু এটা নেগেটিভ মানে কম্প্রেশন। আচ্ছা, তারপরে এইখানে এই ফোর্সের সাথে সাথে আবার এখানে কিন্তু হগিং হবে। হগিং কেন হবে? কারণ এটা টেন্ডনটা ইসেন্ট্রিক্যালি প্লেস করা। ইসেন্ট্রিক্যালি মানে হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে নিচে কাজ করতেছে সেন্টার, যার কারণে এটা এই বিমটাকে উপরের দিকে তুলে দিবে। হগিং, হগিং হইলে উপরে কি আসে? উপরে আসে টেনশন, আর নিচে কি আসে? কম্প্রেশন। তাহলে এই যে দেখেন, এই হগিং হওয়ার কারণে উপরে আসছে টেনশন, টেনশন মানে হচ্ছে ডান দিকে, আর কম্প্রেশন মানে হচ্ছে বাম দিকে, নিচে আসছে হচ্ছে কম্প্রেশন। আর এই হগিং হওয়ার পরে আর পরবর্তী স্টেজ কি? হগিং হইলো, কম্প্রেশন হইলো, তারপরে হচ্ছে লোডের কারণে সে বেন্ডিং হবে। লোডের কারণে যখন বেন্ডিং হবে তাহলে উপরে আসবে হচ্ছে কম্প্রেশন, নিচে আসবে টেনশন। তাহলে এই বেন্ডিং এর জন্য যে বেন্ডিং স্ট্রেস দেখেন, উপরে কম্প্রেশন, নিচে টেনশন। এখন আপনাকে কাজ কি করতে হবে? কাজ হচ্ছে তিনটাকে যোগ করতে হবে। তিনটাকে যোগ করে আপনি রেজাল্টেন্ট কি পাইছেন? রেজাল্টেন্ট দেখেন, উপরে কি পাইছেন? কম্প্রেশন। নিচে কি পাইছেন? কম্প্রেশন। এখন দেখেন নিচের কম্প্রেশনটা অনেক বেশি। নিচের কম্প্রেশনটা যত বেশি হবে, কম্প্রেশনকে মিনিমাইজ করেই তো সে টেনশনে যাবে নাকি? যেহেতু টেনশনটা আসে নিচে, তাহলে নিচের দিকে যত কম্প্রেশন বেশি হবে তার টেনশন আসার পসিবিলিটি তত কম নিচের দিকে। তাহলে যেহেতু নিচের দিকে কম্প্রেশন আমি বাড়াই ফেলতে পারছি, তাহলে এখানে টেনশন আসবেই না। যেমন এইখানে আগের যে অঙ্কটা করছি, এইখানে দেখেন নিচের দিকে কম্প্রেশন কম, নিচের দিকে কম্প্রেসিভ স্ট্রেস কম থাকার কারণে যদি লোড বেশি চলে আসে তাহলে যে কোনো মুহূর্তে এটা কিন্তু এইভাবে ক্রস করে টেনশন জোনে চলে যাবে, টেনশন চলে আসবে, তখন কিন্তু আমাদের কনসেপ্ট ফেল করবে এবং বিমটাও ফেল করে যাবে। কিন্তু এখন এই প্রবলেমটা এখানে হবে না, কারণ হচ্ছে এখানে দেখেন নিচের দিকে প্রচুর বেশি কম্প্রেশন, তাই না? নিচের দিকে অনেক বেশি কম্প্রেশন। তাহলে এই অনেক বেশি কম্প্রেশনকে মিনিমাইজ করে সে টেনশন হওয়াটা ডিফিকাল্ট, যার কারণে এই কনসেপ্টটা আরো বেশি। মানে এখন বলেন তো, আমি যে টেন্ডন প্রোভাইড করব এটা কি কনসেন্ট্রিক্যালি করলে ভালো নাকি এটা ইসেন্ট্রিক্যালি করলে ভালো? ইসেন্ট্রিক্যালি করলে ভালো। ইসেন্ট্রিক্যালি করলে ভালো, ঠিক আছে। তো এইটা সূত্রটা হচ্ছে, আগে সূত্রটা ছিল দেখেন, আগে সূত্রটা ছিল স্ট্রেস বাইর করার এফ বাই এ প্লাস মাইনাস এম ওয়াই বাই আই। আর এখনের সূত্রটা হচ্ছে তিনটা যেহেতু স্টেপ, একটা হচ্ছে এফ বাই এ প্লাস মাইনাস এফ ইউ ওয়াই বাই আই প্লাস মাইনাস এম ওয়াই বাই আই। ঠিক আছে? তো এইখানে আবার একটা জিনিস আছে যে আপনি এখন কম্প্রেশনকে কিভাবে দেখতেছেন, টেনশনকে কিভাবে দেখতেছেন, এইটার উপরে কিন্তু সাইন কনভেনশনটা ঠিক হবে। আমরা যখন অঙ্ক করব তখন এই প্লাস মাইনাসের জায়গাটা কিভাবে ঠিক করতে হয় এটা আমরা পরবর্তীতে দেখাই দিই। এখানে প্লাস মাইনাসের চিহ্নটা কিভাবে ঠিক করতে হয় এটা পরবর্তীতে আমরা দেখাই দিব। কিন্তু এখানে তিনটা জিনিস আসবে আর কি। তো এখানে একটা অঙ্ক আছে, অঙ্ক এখানে
তাই বলা, ঠিক আছে? তো এখানে হচ্ছে প্রিস্টেস কনক্রিট বলছে যে একটা বিম আছে, এটা হচ্ছে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, সেকশন দেওয়া আছে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, এবং স্প্যান দেওয়া আছে 24 ফুট, এবং তার মধ্যে কাজ করতেছে, লোড দেওয়া আছে 3 কিপ পার ফিট। আর প্রিস্টেসিং টেন্ডন ইজ লোকেটেড এস শোন ইন দ্য প্রডিউসেস এন ইফেক্টিভ প্রিস্টেস অফ 300 কিপ, মানে ফোর্সটা দেওয়া আছে, ফোর্সটা হচ্ছে 300 কিপ, ফোর্সটা যে কাজ করতেছে এটা হচ্ছে 360 কিপ, এগুলো সব দেওয়া আছে। এখন বলছে যে এটার টপ এবং বটম ফাইবারের স্ট্রেস কত সেটা বাইর করা। তো স্ট্রেস বাইর করার জন্য আমরা সূত্র তো জানি, এফ বাই এ প্লাস মাইনাস এফ ইউ ওয়াই বাই আই প্লাস মাইনাস এম ওয়াই বাই আই। তো এটা সবসময় মাথায় রাখবেন, এখানে অরিজিনাল সূত্র হবে মাইনাস এফ বাই এ, যেহেতু কম্প্রেশন এই কারণে মাইনাস এফ বাই এ প্লাস মাইনাস এফ ইউ ওয়াই বাই আই আর হচ্ছে মাইনাস প্লাস এম ওয়াই বাই আই। মাইনাসটা উপরে, যেহেতু বেন্ডিং এর ক্ষেত্রে উপরে হচ্ছে কম্প্রেশন, এই কারণে মাইনাসটা উপরে। তাহলে এখানে প্লাস মাইনাস, এখানে মাইনাস প্লাস, তাহলে এখানে সবকিছুর মান দেওয়া আছে, ফোর্সের মান দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, বলছে 20 ইঞ্চি 30 ইঞ্চি, তাহলে এরিয়া কি হবে? এরিয়া 20 আর 30 গুণ করলে আমি এরিয়া পেয়ে যাব। আর ফোর্সের মান তো দিয়ে দিছে মিটিং এর টাইম শেষ স্যার। হ্যাঁ, মিটিং যে কোনো সময় এন্ড হয়ে যাবে স্যার। এন্ড হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, লেস দ্যান 1 মিনিট দেখাইতেছে। ওকে। আমি আমি বলতেছি যে এই যে সূত্রটা আছে, এই সূত্র ইউজ করে এখানে যা যা মান দেওয়া আছে